হ্যালো স্টুডেন্ট, সুপ্রভাত। তো আজকে আমরা আবারও ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে চলে এসেছি। তোমরা জানো সামনেই তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার 12-এর, এবং সেই সেমিস্টারে আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেখান থেকে ওয়েটেজ বেশ ভালোই আসে। এবং যদি তোমরা পরবর্তীকালে জয়েন্ট এন্ট্রান্স দাও, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা অল ইন্ডিয়া বেসিসে জয়েন্ট এন্ট্রান্স, মানে যেটাকে আমরা যেই মেন্স বা যেই অ্যাডভান্স বলি, সেখানেও কিন্তু এই যে চ্যাপ্টারটা আছে নির্ণায়ক, যেটাকে ডিটারমিনেন্ট বলে, তার কিন্তু ভূমিকা অপরিসীম। কারণ এখান থেকে কিন্তু আমরা বহুমাত্রায় কোশ্চেন দেখে আসছি, এবং এই এমন একটা চ্যাপ্টার যেটা কিনা প্রত্যেক বছর রিপিট করে কিন্তু, এবং সেখান থেকে কোশ্চেন আসে। তো এটা কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের রাখা উচিত। তো আমাদের নির্ণয়কটা কি জিনিস সেটা আজকে আমরা জানবো। আমাদের এই ক্লাসে আমাদের অবজেক্টিভ হবে হচ্ছে কি, আমাদের অবজেক্টিভ হবে নির্ণয়কটা কি সেটাকে আমাদের বোঝা। কি বললাম? নির্ণয়কটা কি সেটাকে আমাদের বোঝা। তো সবার প্রথম কথা, যে নির্ণয়ক আমরা কখন বার করি। দেখো, ডিটারমিনেন্ট বার করার মেন অবজেক্টিভ হচ্ছে, প্রথমত আমরা এর আগে ম্যাট্রিক্স শিখে এসেছি। তো ম্যাট্রিক্সে আমরা কি শিখেছি? ম্যাট্রিক্সে শিখেছি যে আমাদের যে লিনিয়ার এক্সপ্রেশন আছে, মানে যেটাকে আমরা সরল সমীকরণ বলছি, তো এই লিনিয়ার এক্সপ্রেশন দুটোকে আমরা যদি লিখি a1 x প্লাস b1 ইজ ইকুয়াল টু 0, a2 x প্লাস b2 ইজ ইকুয়াল টু 0, এবং এই দুটোকে আমরা সমাধান করব, তাই না? আমরা যদি এই জিনিসটাকে একটু ভালো করে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? জিনিস দুটোকে যদি ভালো করে লিখি তাহলে আমরা দেখো আমরা এইভাবে লিখতে পারি। আমরা দেখো খুব ভালো করে জিনিসগুলো দেখবে তোমরা। দেখো, a1 x প্লাস b1 ইজ ইকুয়াল টু 0, a2 x প্লাস b2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? a1 x ইজ ইকুয়াল টু মাইনাস b1, আর এখান থেকে কি বলতে পারি? a2 x ইজ ইকুয়াল টু মাইনাস b2। তাহলে এখান দুটো থেকে আমরা x কে ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে x ইজ ইকুয়াল টু কি পেলাম প্রথম সমীকরণ থেকে? মাইনাস b1 বাই a1। আর এই দ্বিতীয় নম্বর সমীকরণ থেকে আমরা কি পেলাম? মাইনাস b2 বাই a2। ঠিক আছে, আমরা কিন্তু এই সমীকরণগুলো পেলাম, এবং আমরা ফাইনালি এখান থেকে কিছু x এর মান পেলাম। কোন দুটো সমীকরণ থেকে? এই যে দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে, এই দুটো সমীকরণ থেকে। এবার আমরা এই দুটো সমীকরণকে যদি ইকুয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি স্যার? আমরা যদি ইকুয়াল করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস b1 বাই a1 ইজ ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এদিক থেকে গুণ করলে আমরা পাচ্ছি a2 ইন্টু b1 ইজ ইকুয়াল টু a1 ইন্টু b2। যদি একটু ভালো করে জিনিসটাকে লিখি তাহলে আমরা লিখতে পারি a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের তৈরি হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সরল সমীকরণের সমাধান করার জন্য আমাদের এরকম একটা এক্সপ্রেশন তৈরি হলো, এবং এর দ্বারা আমরা কি করতে পারলাম? যেটাকেই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম যে এলিমিনেশন মেথড বা এলিমিনেটর বলা হয়। তাহলে এক্স কে দুটো ইকুয়েশনের এক্স কে আমরা কি করেছি? ইকুয়াল করে কিন্তু আমরা ওখান থেকে একটা ইকুয়েশন তৈরি করেছি। ঠিক আছে, এবং এই দুটো ইকুয়েশনকে যখন আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবো, এই যে দুটো সরল সমীকরণ আছে এবং তার যে ভ্যালুটা বেরোবে, সেই ভ্যালুটা কিন্তু এই যে ভ্যালুটা এখানে যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টের সাথে কিন্তু সমান হবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের যে সরল সমীকরণটা দেয়া থাকে পরীক্ষাতে বা এক্সামে, সেই সরল সমীকরণকে আয়তাকার সজ্জা বা যেটাকে রেক্ট্যাঙ্গুলার অ্যারের ফর্মে তৈরি করার জন্য আমরা ম্যাট্রিক্স শিখেছি। কিন্তু সেই আয়তাকার যে সজ্জা বা আমাদের যে তোমার রেক্ট্যাঙ্গুলার অ্যারে যেটা তৈরি হয়েছে, সেই রেক্ট্যাঙ্গুলার অ্যারের যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের হেল্প লাগবে কার? নির্ণায়কের। তাহলে ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট আর কিছুই না, ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্পেশাল নাম্বার। কার স্পেশাল নাম্বার? ডিটারমিনেন্ট হচ্ছে একটা আয়তাকার সজ্জা, মানে একটা ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম্বার। যে নাম্বারটা আমরা ক্যালকুলেট করি কি ধরনের ম্যাট্রিক্স থেকে? বর্গ ম্যাট্রিক্স থেকে, যেটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। তাহলে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বার করা হয় বর্গ ম্যাট্রিক্স থেকে। এবার আমরা যদি এই দুটো সরল সমীকরণকে তোমাদের কাছে এইভাবে লিখতাম, কিভাবে লিখতাম দেখো, যদি এই দুটো সমীকরণকে আমরা লিখতাম এইভাবে যে a1 x এর a1 হচ্ছে ফার্স্ট কোফিসিয়েন্ট, এখানে b1, আর এই দ্বিতীয় সমীকরণে a2 আর এটা হচ্ছে b2। এই দুটোকেই যদি আমরা এখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতাম
তখন কিন্তু এটা এরকম দেখতে হতো 2 × 2, এবং তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে m কিন্তু n এর সাথে ইকুয়াল, আর m যদি n এর সাথে ইকুয়াল হয় সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। এবার এই ম্যাট্রিক্সে আমরা কি করলাম, আমরা মান নির্ণয় করলাম। সেই মান নির্ণয় করার যে প্রসিডিওর বা যেই মান নির্ণয় করার যে পদ্ধতি সেটাকেই কিন্তু আমরা নির্ণায়ক বলে থাকি। তো নির্ণায়ক বার করার জন্য যে সিম্বলটা আমরা মূলত ইউজ করি সেটা হচ্ছে দুটো এরকম তোমরা দাড়ি দিয়ে দেবে। এবার তোমরা কি করবে, এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে সেইগুলোকে তোমরা নেবে এবং এখানে লিখবে। লেখার পরে তোমরা নিয়মটা মাথায় রেখো। তোমরা কি করবে দেখো, খুব ভালো করে এই জায়গাগুলো কিন্তু ফোকাস করো, যে জায়গাগুলো আমরা বোঝাতে চলেছি। এই যে এলিমেন্টটা আছে, সরি, এই এলিমেন্টটা সবসময় এটার সাথে গুণ হবে। আমি অন্য আরেকটা শেপ নিয়ে নিই, ভালো করে বুঝতে পারবে। a1 b2 এর সাথে গুণ হবে। আচ্ছা, আর এখানে আমাদের a2 b1 এর সাথে মাল্টিপ্লাই হবে। কিন্তু গল্পটা কি হবে স্যার, গল্পটা হবে প্রথমে আমরা সবসময় এদিক থেকে এদিকে আসবো, মানে আমরা এই কর্নার বরাবর, এই ডায়াগোনাল বরাবর ক্যালকুলেট করে এখানে মানটা লিখবো a1 × b2। তারপর যখন নিচ থেকে দেখো, ওপর থেকে নিচে আসলাম, ইনটু করলাম a1 × b2, তার আগে সাইনটা কি হলো প্লাস, তারপর আবার নিচ থেকে ওপরে যে অ্যারোটা দিয়েছি তাহলে সেই অনুযায়ী আমরা তার আগে একটা মাইনাস সাইন বসাবো। নিচ থেকে ওপরে অ্যারোতে মাইনাস সাইন বসালাম, a2 × b1। এটা আমি তোমাদেরকে এখন এইভাবে বোঝাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এর প্রত্যেকটা কেন এর আগে মাইনাস বসলো, কেন এর আগে প্লাস বসলো, মানে এটাকে যদি আমরা লিখি প্লাস a1 b2 কেন হলো আর মাইনাস a2 b1 কেন হলো, এটার এক্সপ্লেনেশন একটু বাদে তোমরা পাবে। তো মূলত ডিটারমিনেন্ট মানে কি, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মানে হচ্ছে একটা স্পেশাল নাম্বার, আর কিচ্ছু না, একটা স্পেশাল নাম্বার যেটা কিনা ক্যালকুলেট করা হয়, যেটা কিনা বার করা হয়, যেটা কিনা সমাধান করা হয় কোথা থেকে, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের থেকে। ঠিক আছে, তো ডিটারমিনেন্ট ইজ আ স্পেশাল নাম্বার দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম আ স্কোয়ার ম্যাট্রিক্স। অবশ্যই সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে স্যার, তাহলে এটা 2 × 2। তাহলে জেনারেল ফর্মটা আমরা কি জানি, জেনারেল ফর্মটা তোমরা সবাই পরীক্ষার জন্য মনে রাখবে। তোমাদের যখনই 2 × 2 অর্ডারের, মানে তোমাদের যেটা ক্রম বলা হচ্ছে, যদি ম্যাট্রিক্স দেওয়া হয়, মানে বুঝতেই পারছো, সেই ক্ষেত্রে তোমাদের যে ফর্মুলাটা হবে এ বি সি ডি আকারে তোমরা মনে রেখো যে আমাদের হয় হচ্ছে এটা a × d মাইনাস b × c, মানে কি হলো ad মাইনাস bc। এটা কি স্যার, এটা হলো তোমার ফর্মুলা। কার জন্য, নির্ণায়কের ফর্মুলা কার জন্য, 2 × 2 এর জন্য। তাহলে বোঝা গেল, এটাই হলো নির্ণায়কের কনসেপ্ট। স্যার এর থেকে যদি বড় হয়, দেখো আমরা 3 × 3 অবধি বার করতে পারবো। 3 × 3 অবধি ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেট করা 12 এই শিখবো। কিন্তু যদি 4 × 4 হয়, 5 × 5 ম্যাট্রিক্স হয়, স্যার এই ধরনের ম্যাট্রিক্সের সমাধান কি আমরা ডিটারমিনেন্টের দ্বারা করতে পারি? অবশ্যই ডিটারমিনেন্টের দ্বারা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা লাগে, বা সেই ক্ষেত্রে আমাদের যে এক্সট্রা কনসেপ্টটা লাগে, সেটাকে বলা হয় ল্যাপ্লাস এক্সপেনশন, বা সেটাকে বলা হয় রো কলাম অপারেশন। তাহলে আমরা ডাইরেক্ট এরকম ফর্মুলা দিয়ে আমরা আপ টু 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স অবধি সলভ করে দিতে পারবো, আমাদের কাছে সেই ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, তো 3 × 3, বাট এর থেকে যদি হায়ার অর্ডার ম্যাট্রিক্স যদি আমরা প্রোভাইড করি, মানে 4 × 4, 5 × 5, 6 × 6, এই ধরনের ম্যাট্রিক্সের কি তাহলে সমাধান বা কোনো একটা স্পেশাল নাম্বার নেই? অবশ্যই এই ধরনের ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম্বার আছে, যেই নাম্বারটা তোমাদের কি, তোমাদের হচ্ছে নাম্বারটা কি, নাম্বারটা বার করার জন্য আমাদের এরকম ফর্মুলা দিয়ে করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে আমরা বলছি, তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদেরকে বললাম, হায়ার অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার জন্য, ফর অ্যান এক্সাম্পল লেটস সে 4 × 4, 5 × 5, এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা নয়তো ল্যাপ্লাস এক্সপেনশন ইউজ করি, আর নয়তো সবথেকে ট্র্যাডিশনাল মেথড যেটা, সেটা হচ্ছে রো কলাম অপারেশন। তাহলে আমরা যখনই 4 × 4 বা 5 × 5 এর ইউজ করব না, তখন আমরা অলওয়েজ ফলো করব কি, ল্যাপ্লাস এক্সপেনশন। সরি,
আমরা এখানে একটু হাইলাইট করে দিই জিনিসটাকে। আমরা ইউজ করব কি স্যার? আমরা ইউজ করব ল্যাপ্লাস এক্সপ্যানশন বা রো কলাম অপারেশন। কখন স্যার ইউজ করব? যখন 4x4 5x5 এর দেবে। এটা হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে যারা পরবর্তীকালে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে তাদেরকে এই জিনিসগুলো ইউজ করতে হবে, তখন এই রকম ধরনের ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম্বার বার করার জন্য। এবং সবাই ভালো করে আরেকটা জিনিস মনে রাখবে, কি মনে রাখবে সেটা দেখো, তোমরা কখনোই তোমরা এই দুটোর মধ্যে গোলাবে না। এইটা কি? এটা কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা কিন্তু কখনোই ইকুয়াল না। কার সাথে ইকুয়াল না? ডিটারমিনেন্ট অফ 7। ডিটারমিনেন্ট অফ 7 ইকুইভ্যালেন্ট টু 7। কি বলছি? ডিটারমিনেন্ট অফ 7 ইকুইভ্যালেন্ট টু 7, বাট ম্যাট্রিক্স 7 মানে ইকুইভ্যালেন্ট টু 7 নয়। এটা মাথায় রাখো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভ্যালু। তো ডিটারমিনেন্ট অফ 7 কে 7 লেখা যায়, কিন্তু ম্যাট্রিক্স অফ 7 কে 7 লেখা যায় না। তার মানে ম্যাট্রিক্স অফ 7 কিন্তু ডিটারমিনেন্ট অফ 7 এর সাথে ইকুয়াল নয়। এই ছোট্ট ছোট্ট কনসেপ্ট গুলো কিন্তু স্টুডেন্টরা মাথায় রাখে না, তার কারণে কিন্তু স্টুডেন্টদের ম্যাথসে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় না। তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানেই সেটা নয়, এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা A11 এলিমেন্টে রয়েছে, মানে এই ম্যাট্রিক্সটা ফার্স্ট রো ফার্স্ট কলামে রয়েছে। এর মানে এটা নয় যে এই ম্যাট্রিক্সটা ইকুইভ্যালেন্ট টু 7। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা যখন আমরা নির্ণয় বার করব তখন এর রেজাল্ট আমরা বলতে পারবো, তখনই একমাত্র এই ম্যাট্রিক্সটার স্পেশাল নাম্বার, এই ম্যাট্রিক্সটার করেসপন্ডিং স্পেশাল নাম্বার বা এই বর্গ ম্যাট্রিক্সটার রেজাল্ট কি আসবে সেটা বলতে পারবো। কিন্তু এই পার্টিকুলার কন্ডিশনে যদি থাকে তখন কিন্তু এর ভ্যালু বলা বা এর স্পেশাল নাম্বার কি আসবে সেটা বলা কিন্তু পসিবল নয়। মানে সেটা মানে যে ইকুইভ্যালেন্ট টু 7ই আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি করে? ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সরল সমীকরণের কোএফিসিয়েন্ট বা সহগগুলোকে নিয়ে তার একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে, কখনোই তার নাম্বার বা রেজাল্ট সম্বন্ধে কোনো আইডিয়া দেয় না। কিন্তু তখন যখন আমরা সেই ম্যাট্রিক্সটার উপরে নির্ণায়ক কনসেপ্টটাকে লাগাবো তখন সেই ম্যাট্রিক্স বা সেই সরল সমীকরণের আমরা একটা কি পাবো? রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা বার করার জন্যই আমাদের কিন্তু 12-এ এই নির্ণায়ক বলে চ্যাপ্টারটা আমরা শিখি। ঠিক আছে, তো আমরা আশা করি তোমাদেরকে নির্ণায়ক বলে কি জিনিস সেটা আমরা বোঝাতে পেরেছি। আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার হয়েছে যে নির্ণায়ক জিনিসটা কি এবং কেন আমরা ইউজ করব। দেখো এখানে এইটাই সলভ করে আমরা রেজাল্টটা বার করেছি এবং নির্ণায়কের সিম্বল কি দেখালাম এবং সেখান থেকে দেখলাম। এরকম যখন আমরা 3টে ইকুয়েশন নেব তখনও কিন্তু আমরা সেটা সমাধান করব এবং তার জন্য কিন্তু এরকম একটা রেজাল্ট আসবে। কিভাবে আসবে না আসবে সেটা যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি যে কেন আমরা ডিটারমিনেন্ট শিখেছি বা শিখছি। দেখো ডিটারমিনেন্ট এই কারণেই শেখানো হয় যাতে কিনা এটা লিনিয়ার অ্যালজেব্রাতে তোমরা লাগাতে পারো কাজে। মানে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল ম্যাট্রিক্স অর নট যেটা আমরা শিখবো একটু বাদে, সেটা কিন্তু ডিটারমিনেন্ট ছাড়া বলা যায় না। তাহলে আমি কিছু পয়েন্ট তোমাদেরকে লেখাচ্ছি, তোমরা লেখো বা তোমরা জানো এই জিনিসগুলো না জানলে আমার মনে হয় যে আমার কাছে এসে পড়ে আর কোনো লাভ হবে না। ফার্স্ট পয়েন্ট, কেন আমরা ডিটারমিনেন্ট ইউজ করছি, কেন আমরা ডিটারমিনেন্ট ইউজ করছি। প্রথম পয়েন্ট, ডিটারমিনেন্ট ইউজ করা কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে চেকিং invertibility. Second point কি? solving linear equations. Third point কি? ইনফরমেশন। এই 3টে পয়েন্ট কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এই 3টে পয়েন্টের জন্য কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু তোমার নির্ণায়ককে ইউজ করি।
আমাদের ম্যাথামেটিক্সে। ওকে, নির্ণায়ককে কিন্তু আমরা ইউজ করি আমাদের ম্যাথামেটিক্সে। ফার্স্ট যে পয়েন্ট আমরা দেখলাম স্যার, সেই পয়েন্টটা কি স্যার? ফার্স্ট যে পয়েন্ট আমরা দেখলাম সেটা হচ্ছে চেকিং ইনভার্টিবিলিটি, মানে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করা সম্ভব কিনা, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করা সম্ভব কিনা সেইটা কিন্তু আমাদের বলে দেবে, কে বলে দেবে? নির্ণায়ক। কারণ কোনো একটা ম্যাট্রিক্সের ভালো করে বোঝো, কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট অফ এ, ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, তার ডিটারমিনেন্ট যদি ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হয়, তবেই সেই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করা সম্ভব হয়। ঠিক আছে, কিন্তু যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটা কিন্তু তার ইনভার্স বার করা সম্ভব হয় না, তাহলে নট পসিবল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তা চেকিং ইনভার্টিবিলিটি, ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল, মানে ম্যাট্রিক্সটা ইনভার্স বার করা সম্ভব এবং ইনভার্স রয়েছে, ইট হ্যাজ অ্যান ইনভার্স। বাট ইফ ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0, দেন ম্যাট্রিক্স ইজ আ সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি হয়ে যায়? ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায়। ম্যাট্রিক্সটা কি হয় স্যার? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার তোমার আমাকে জিজ্ঞাসা করবে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এটা আমি আজকে তোমাদেরকে বলে দিলাম। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে সকল বর্গ ম্যাট্রিক্সের, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে সকল বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্ট 0 আসে, মানে যার কোনো ইনভার্স বার করা, মানে যে সকল ম্যাট্রিক্সের ইনভার্স বার করা সম্ভব নয়, তাহলে সেই সকল বর্গ ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকের দিনের জন্য তোমাদেরকে। ঠিক আছে, আর এই জিনিসগুলোর জন্যই তুমি আমাদের কাছে এসছো, বারবার বলছি ইজি টু লার্নিং এর কাছে এসছো কেন? এই জিনিসগুলো শিখবে বলে। এখানে কি আছে স্যার? দেখো, এই জিনিসগুলো শিখবে বলে, সেই জিনিসটা কি স্যার? সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স আবারও বলছি, সেই সিঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে যে সকল বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্ট 0 হয়, যার ইনভার্স বার করা পসিবল নয় বা তার কোনো ইনভার্স নেই, সেই সকল ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আমি ক্লিয়ার করতে পারলাম? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই জন্য আমার কি হলো? চেকিং করতে হলো। চেকিং এর জন্য আমার ডিটারমিনেন্ট লাগলো। এবার হচ্ছে সলভিং লিনিয়ার তোমার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন সলভ করব কি করে? যে কোন একটা ইকুয়েশনের একাধিক সংখ্যক সমাধান আছে কিনা, কোন একটা ইকুয়েশনের একটি মাত্রই সমাধান আছে কিনা, বা কোনো ইকুয়েশনের কোনো সমাধানই নেই, এই রকম কেসগুলোকে বোঝানোর জন্য আমরা ইউজ করি ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল। তো এই ক্র্যামার্স রুল ইউজ করার জন্য কিন্তু আমাদের ডিটারমিনেন্টের বা নির্ণায়কের হেল্প নিতে হয়। তাহলে এই মেথডে আমরা ক্র্যামার্স রুল ইউজ করব, এবং ক্র্যামার্স রুল ইউজ করে আমরা কি করি? আমরা মাল্টিপল সরল সমীকরণ, মানে যেটাকে লিনিয়ার ইকুয়েশন বলছো, সেই লিনিয়ার ইকুয়েশনের বা সরল সমীকরণের আমরা দেখবো রেজাল্টটা কি আসে। রেজাল্টটা কি ইউনিক আসে, মানে ইউনিক সলিউশন আছে, অনেকগুলো সলিউশন আছে, না একের বেশি অধিক সংখ্যক সলিউশন আছে। ঠিক আছে, একের বেশি অধিক সংখ্যক সলিউশনের জন্য কেমন গ্রাফ হবে, বা একটি মাত্র সলিউশনের জন্য কেমন গ্রাফ হবে, জিনিসগুলো তোমরা আশা করি জানো। আমি তবুও তোমাদেরকে দেখাচ্ছি। লেটস সে ফর অ্যান এক্সাম্পল আমি যদি নিই, দেখো তোমরা বুঝতে পারছো যে আমরা যদি এইভাবে ইন্টারসেপ্ট করি, এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে 0, y, আর এখানে আমরা কি পাবো? x, 0, তাই না? তাহলে এই ধরনের ইকুয়েশনের সমাধান আমরা কি করতে পারি? ইন্টারসেপ্টিং পয়েন্ট এরকম একটা থাকলো। তারপর আবার কখনো ইউনিক সলিউশন, বা আমরা বলেছি একটি মাত্র সলিউশন থাকবে, একাধিক সলিউশন থাকতে পারে, বা কোনো সলিউশনই থাকবে না, সেরকম অনেকগুলো কার্ভ আমরা কিন্তু পাই। সেই কার্ভগুলো দেখলেই বোঝা যায়। দেখো দুটো লাইন প্যারালাল, বুঝতে পারছো? এরকম কেস হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা দেখবো। বা ধরো কোনো একটা লাইন যেটা কিনা মূল বিন্দুগামী, বুঝতে পারছো? ঠিক আছে, একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করেছে এবং চলতেই থাকছে। তো এই জিনিসগুলোকে আমরা অ্যানালাইসিস করব কি করে? এই যে গ্রাফিক্যাল মেথড, এই জিনিসগুলোকে আমরা অ্যানালাইসিস করব ইউজিং ডিটারমিনেন্ট। এই জন্য কিন্তু আমরা লিনিয়ার ইকুয়েশনের সলভিং এর জন্য আমরা ক্র্যামার্স রুল ইউজ করি, এবং ক্র্যামার্স রুল দিয়ে কিন্তু এই সমস্ত কার্ভের নেচার ফাইন্ড আউট করতে পারি।
বা আমরা কোনো একটা সরল সমীকরণের নেচার ফাইন্ড আউট করতে পারি যে তার একটি মাত্র সলিউশন থাকবে, না একের অধিক সংখ্যক সলিউশন থাকবে, না একাধিক সংখ্যক সলিউশন থাকবে, না একটাও সলিউশন থাকবে না। তো এই জিনিসগুলো বার করার জন্য কিন্তু আমরা ইউজ করি কি ডিটারমিনেন্ট। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা এখন পড়তে এসেছি, ডিটারমিনেন্টের সাহায্যে আমরা ট্রান্সফরমেশন করতে পারি লিনিয়ার ইকুয়েশনের। তাহলে আমরা কি বললাম, ডিটারমিনেন্টের সাহায্যে আমরা ইউজ করতে পারি কি, আমরা ইউজ করতে পারি ট্রান্সফরমেশন কনসেপ্ট। এবং এই ট্রান্সফরমেশন কনসেপ্ট দিয়ে লিনিয়ার ইকুয়েশনের কি না করা যায়, মানে স্যার মানে আমরা কোনো একটা লিনিয়ার ইকুয়েশনের আমরা কি করতে পারি, আমরা রোটেশন করাতে পারি, ঠিক আছে, তার কি করতে পারি, তার রিফ্লেকশন তৈরি করতে পারি। সেই রিফ্লেকশন বা রোটেশন বা শিফটিং এই প্রত্যেকটা, মানে আমি এই যে বিভিন্ন ধরনের কার্ভ এঁকেছি, এই কার্ভের রোটেশন, এই কার্ভের শিফটিং, এই কার্ভের তোমার কি, এই কার্ভের স্কেলিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ইউজিং ট্রান্সফরমেশন দিয়ে করব। এবং এই ইউজিং ট্রান্সফরমেশনের জন্য আমরা কাকে ইউজ করব, আমরা ডিটারমিনেন্টকে ইউজ করব। বুঝতে পেরেছো? এবং এটা কোথায় ইউজ করা হয় এই কনসেপ্টগুলো, ফিজিক্সে, হায়ার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ধরনের ব্রাঞ্চে কিন্তু আমরা এগুলোকে ইউজ করি। কারণ আমরা যদি এই প্রত্যেকটা কার্ভের যদি আমরা তোমার কি বলবো স্কেলিং করতে পারি, রোটেশন করাতে পারি, শিফটিং করাতে পারি, তাহলে একটা জিওমেট্রিক্যাল অবজেক্টের কিন্তু এরিয়া এবং ভলিউমের চেঞ্জেসও আমরা করাতে পারবো। তাহলে কোনো একটা জিওমেট্রিক ফিগারের আমরা যদি এরিয়া এবং ভলিউমের চেঞ্জেসটাকে অ্যানালাইসিস করতে চাই, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের ট্রান্সফরমেশন কনসেপ্টটা লাগবে। এবং এই ট্রান্সফরমেশন কনসেপ্টটা আমরা তখনই পারবো অ্যাপ্লাই করতে যখন আমাদের কাছে কিন্তু এই নির্ণায়ক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বললাম। তাহলে কোনো একটা কার্ভের যদি আমরা স্কেলিং, শিফটিং, ঠিক আছে, কোন একটা লিনিয়ার ইকুয়েশনে থেকে যে কার্ভগুলো পাচ্ছি তার যদি আমরা শিফটিং, রোটেশন এবং স্কেলিং করাতে পারি, সেটা কিন্তু একটা জিওমেট্রিক ফিগারের এরিয়া এবং ভলিউমের চেঞ্জেসটাকেও এফেক্ট করবে। তো সেই জিনিসটা কিন্তু ট্রান্সফরমেশন বলা হয়, যেটা তোমরা হায়ার ইঞ্জিনিয়ারিং এ শিখবে। এছাড়াও আমরা কোথায় কাজ লাগাই, এছাড়াও আমরা আইগেন ভ্যালু বার করতে হয় কখনো কখনো, কোনো কোনো ক্ষেত্রে। আমরা চলে যাই পয়েন্টে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আইগেনস ভ্যালুস ক্যালকুলেট করি। আইগেনস ভ্যালুস সব এগুলো ইঞ্জিনিয়ারিং এ ওঠো, ইজি টু লার্নিং কে ফলো করো। সেখানে আমি হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স আমি অ্যান্ড ডেভিড স্যার পড়াই। তো সেখানে এই জিনিসগুলোকে আমরা খুব ডিপলি ভাবে অ্যানালাইসিস করাই এবং বলি যে এগুলোকে কিভাবে কাজে লাগবে। তো 12 এ যারা আমাদের কাছে পড়বে এবং যারা ভর্তি হবে তারা কিন্তু এই কনসেপ্টগুলো 12 থেকেই ধীরে ধীরে অল্প অল্প করে শিখতে থাকবে। তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ারটা ব্রাইট হবে। এবং এই জায়গাগুলোই হচ্ছে পার্থক্য একটা আইআইটিয়ান একটা নর্মাল স্টুডেন্টের মধ্যে। এবং সেই যে গ্যাপ, সেই গ্যাপগুলোই আমরা কিন্তু মিনিমাইজ করার চেষ্টা করছি আমাদের এই ইজি টু লার্নিং স্কুল চ্যানেলের মাধ্যমে। তাহলে আইগেন ভ্যালুস, এই আইগেন ভ্যালুস ক্যালকুলেট করার ক্ষেত্রেও কিন্তু আমরা কার সাহায্য নিয়ে থাকি, নির্ণায়কের সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট আসি। এবার আমরা যদি 3x3 অর্ডারের যদি আমরা ম্যাট্রিক্স বার করি, তাহলে সেই ম্যাট্রিক্সটা কেমন দেখতে হয়। তাহলে এখান থেকেও আমরা এখন কি করব, আমরা এখন তিনটে সমীকরণ নেব। একটা সমীকরণে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাছে তিনটে সরল সমীকরণ আছে। ফার্স্ট এই তিনটে নিয়ে আমাদের যে কাজটা হবে, সেই কাজটা কি হবে স্যার? সেই কাজটা হবে যে এই তিনটেকে আমাদের ম্যাট্রিক্স ফর্মে ক্রিয়েট করতে হবে। কি করতে হবে স্যার? এই তিনটে থেকে আমাদের প্রথমে ম্যাট্রিক্স ফর্মে ক্রিয়েট করতে হবে। মানে প্রথমে এটাকে সাজাতে হবে একটা আয়তকার সজ্জাতে। তাহলে এখান থেকে আমরা যেটা সাজাবো, সেখান থেকে আমরা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স পাবো। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম। আমরা যদি এখানে ধরে নিই x y আর এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে a1 এখানে বসবে, x এর সহগগুলো এখানে লেখো। ফার্স্ট কলামে x এর সহগগুলো লেখো। ফার্স্ট কলাম c1 কলামটা কি রিপ্রেজেন্ট করছে? c1 কলাম রিপ্রেজেন্ট করছে কোএফিশিয়েন্ট অফ x।
C2 কলাম রিপ্রেজেন্ট করছে কোএফিসিয়েন্ট অফ y and থার্ড কলাম রিপ্রেজেন্ট করছে কনস্ট্যান্ট ভ্যালুস। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস আমরা লিখে দিলাম। কি কি লিখলাম? ফার্স্ট কলাম রিপ্রেজেন্ট করছে x এর সহগকে, C2 কলাম রিপ্রেজেন্ট করছে y এর সহগকে এবং C3 কলাম রিপ্রেজেন্ট করছে কনস্ট্যান্টকে। তাহলে এখানে আমরা লিখে দিলাম C2 তে আমরা কি কি লিখব? B1 B2 B3 এন্ড আমরা C3 তে কি লিখব? C1 C2 C3। মানে এটা হচ্ছে কলাম আর এইখানে C1 C2 গুলো কিন্তু ভ্যালু। দুটোর মধ্যে কেউ গুলিও না বাবা, দুটোর মধ্যে কেউ গুলিও না, এগুলো হচ্ছে কলাম ভ্যালু, এই আর এই জিনিস সেম নয়, দিস আর নট সেম। ওকে, তো আমরা এটা প্রথমে বানালাম। এবার আমরা এর নির্ণায়ক ক্যালকুলেট করব। এর নির্ণায়ক ক্যালকুলেট করা হবে কি করে? খুব ভালো করে দেখো, তোমাদেরকে যেই মেথডটা আমি এখন শেখাচ্ছি সেটা মাথায় রাখবে। তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই উপরে প্রত্যেকটার উপরে একটা করে আমরা সাইন অ্যাসোসিয়েট মানে সাইন আমরা প্রোভাইড করব এবং সাইনটা কিভাবে আসছে সেটা আমরা পড়ব। প্রথমেরটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস। আবার মাথায় রাখো প্রথমেরটা প্লাস মানে A11 এলিমেন্টের সাইনে আসবে হচ্ছে প্লাস, A12 এলিমেন্টের সাইনে আসবে হচ্ছে মাইনাস, A13 এলিমেন্টের সাইন আসবে হচ্ছে প্লাস। এটা মাথায় রাখো, প্লাস মাইনাস প্লাস। এবার আসছে হচ্ছে A21 এলিমেন্টে আসবে হচ্ছে কত বলো আমাকে? A21 এলিমেন্টে আসবে মাইনাস, ঠিক আছে, A22 এলিমেন্টে আসবে হচ্ছে প্লাস, A23 তে আসবে হচ্ছে আবারও মাইনাস, প্লাস সরি প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে আমরা কি জানলাম? আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো করে এখানে জিনিসগুলো দেখো, খুব ভালো করে নোটিস করো। এইখানে আমরা প্লাস, এইখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সেই সেম জিনিসটা রিপিট হলো। এখানে মাইনাস, এখানে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, আর মাঝেরটা মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখে নিলাম। এবার আমরা কি করব? এবার আমরা ক্যালকুলেট করব এর নির্ণায়ক। এর নির্ণায়কের সাইন কেমন হয় সেটাও তোমাদেরকে একটু জানিয়ে রাখি। নির্ণায়কের সাইন হয় বাবু এই রকম, ডেল, ডেল দিয়ে নির্ণায়কের সাইন রিপ্রেজেন্ট করা হয়। দেখো এবার আমি যেটা শেখাচ্ছি খুব ভালো করে শিখবে। তুমি যখন প্রথম এলিমেন্টটা ক্যালকুলেট করবে, কি করবে? প্রথম এলিমেন্টটা ক্যালকুলেট করবে এর সাপেক্ষে। আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাপেক্ষে সলভ করতে পারি। তাহলে ডিটারমিনেন্টে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলতে চাইছি কি, ডিটারমিনেন্টকে আমরা যে সলভ করি সেটা যে কোনো একটা কলাম বা রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। ডিটারমিনেন্ট কি করব? যে কোনো একটা কলাম বা রো এর রেসপেক্টে আমরা কি করব? এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করব। যে কোনো একটা রো বা কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করব। আমরা ধরে নিয়েছি আমরা আজকে চয়েস করলাম স্টুডেন্ট, আমরা আজকে চয়েস করলাম যে আমরা এই পার্টিকুলার রো, এই যে পার্টিকুলার রোটা আছে এর রেসপেক্টে আমরা ডিটারমিনেন্টটাকে সলভ করব। তাহলে রো 1 এর রেসপেক্টে আমরা কি করছি? এর ডিটারমিনেন্টকে সলভ করছি। তাহলে রো 1 এর রেসপেক্টে যখন ডিটারমিনেন্ট সলভ করব তখন সবার প্রথমে সাইনটা আছে প্লাস, তার ভ্যালু কত আছে? A1। এইটা লিখলে, লেখার পরে এখানে ইনটু সাইন দেবে, দিয়ে কি করবে খুব ভালো করে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভালো করে দেখো, একদম ফোকাস হয়ে যাও যারা দেখছো। তোমরা যখনই A1 এর সাথে প্লাস সাইনটা নিলে তোমরা এইটাকে চেপে দাও আর এইটাকে চেপে দাও, দুটোকে চেপে দাও। সরি এক সেকেন্ড, আমি অন্য একটা কিছু ইউজ করছি যেটাতে বুঝতে পারবে। এইটাকে চেপে দাও। তোমরা কি করবে, আমি এইটার বদলে এইটা বোঝাই। দেখো নাও, চলো এটা দিয়ে করলে বেটার হবে। তোমরা কি করবে দেখো, তোমরা মূলত যেই লাইনগুলো ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি সেইটাকে তোমরা অমিট করে দাও। দেখো এই লাইনটাকে বাদ, এই লাইনটাকে বাদ।
তাহলে এই লাইন আর এই লাইন বাদ। আচ্ছা কালারটা একটুখানি চেঞ্জ করে নিই যাতে কিনা তোমরা বুঝতে পারো। চলো লাইন নিয়ে নেবো, কালার নিয়ে নেবো এই ডিপ, ঠিক আছে। এই লাইনটা বাদ, সরি এটা হাইলাইট হচ্ছে না স্ক্রিনে, একটু ভালো কালার নিয়ে নিই, হলদে নিয়ে নিই। হ্যাঁ এই লাইনটা বাদ, হ্যাঁ এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ। এবার যারা পড়ে থাকবে তাদের মধ্যে ডিটারমিনেন্ট সলভ করবে। সেটা কি করে করবে, তার জন্য অন্য কালার আমরা ইউজ করছি। তাহলে স্যার আমার এই লাইনটা অমিট, এই লাইনটা অমিট, যে চারটে এলিমেন্ট বেঁচে রইলো তার নর্মাল ডিটারমিনেন্ট, তাহলে এর সাথে এর মাল্টিপ্লাই হবে, এর সাথে এর মাল্টিপ্লাই হবে। এবার আমি কি শিখিয়েছিলাম তোমাদেরকে, যে আমরা করব B2 এর সাথে C3 গুণ করলাম, মাইনাস সাইন দেব, B3 এর সাথে C2 এর করব, লিখলাম। দেখো ভালো করে প্রথম স্টেপটা খুব ভালো করে দেখো, এইটা বাদ এটা বাদ, এই চারটে এলিমেন্টের ডিটারমিনেন্ট আমরা অলরেডি শিখেছি। কোথায় শিখেছি স্যার, এই দেখো শিখেছি A B C D, তাহলে কি হয় AD মাইনাস BC। এখানে A আর D কোনটা, A হচ্ছে B2, D হচ্ছে C3, তাহলে B2 ইন্টু C3। এখানে BC কোনটা, B হচ্ছে এখানে C2 আর C হচ্ছে এখানে B3, তাহলে সেইটাই আসলো। আসলো কি না, চলো এবার দেখো নেক্সট আমরা কি করব। নেক্সট আমরা এবার অন্য আরেকটা কালি নিয়ে বোঝাচ্ছি। এবার দেখো, এবার নেক্সট আমাদের সাইন কি আছে, মাইনাস, তার আগে কি আছে B1, তাহলে মাইনাস লেখো, মাইনাস লেখো, লিখে B1 লেখো, ইনটু করো। এবার দেখো কি করবে, এবার আমি আসছি, খুব ভালো করে দেখবে। এবার আমি আরেকটা অন্য কালার নিলাম, ঠিক আছে, লেটস সে আমি নিয়ে নিলাম রেড। তোমরা কি করবে, এবার আমি এইটা নিচ্ছি, B1 কে নিচ্ছি, মানে B1 এর সোজাসুজি কলামটা, আর আবারও সেই সেম এইটা যেটাকে আমরা রেড কালি দিয়ে এখন রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, রেড কালি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কোথায় রেড কালি দিয়ে রিপ্রেজেন্ট করলাম স্যার, এই দেখো 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 দেখো, এই ইয়েলোর ওপরে রেড কালি দিয়ে এখন আমরা রিপ্রেজেন্ট করে দিলাম এইটা, ঠিক আছে। এইটা আর সোজাসুজি এইটা বাদ যাবে, তাহলে আমার পড়ে থাকবে কোন চারটে এলিমেন্ট স্যার, আমি সেটাকে মার্ক করে দিই। পড়ে থাকবে আমার এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা। এবার এই চারটের যদি করো তাহলে A2 এর সাথে C3 গুণ হবে, A2 ইন্টু C3 মাইনাস C2 ইন্টু A3, C2 ইন্টু A3 হয়ে গেল, হয়ে গেল, তাহলে ক্লিয়ার। মাইনাস C2 ইন্টু A3, ঠিক আছে। চলো এখানে একটু মুছে নিই আমি এই জায়গাটা, ঠিক আছে। এখানে আমাদের A2 ছিল, এখানে আমাদের C2 ছিল, এখানে আমাদের C3 ছিল, এখানে আমাদের B3 ছিল, এখানে আমাদের A3 ছিল। এবার হচ্ছে লাস্ট, আমি কি বলেছি, যে কোনো একটা রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, তাহলে R1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, তুমি কলাম 1 এর রেসপেক্টেও করতে পারতে। দেখো এবার তাহলে তার ক্ষেত্রে একটু এক্সপ্রেশনটা আলাদা হতো। এবার আমরা C1 নিচ্ছি, তাহলে তার আগে সাইন কি আছে, প্লাস সাইন আছে। C1 এর আগে মাথায় দেখো, মাথায় কি সাইন আছে, প্লাস আছে, তাহলে প্লাস লিখবে, লিখে C1 লিখবে ইনটু। এবার দেখো এইভাবে তোমাদেরকে আগে কেউ কখনো পড়ায়নি ডিটারমিনেন্ট, আমি গ্যারান্টি দিচ্ছি। এবার এইটা বাদ, আবারও সেই সেম লাইনটা বাদ, তাহলে আমার এখন স্যার এইটা বাদ আর এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, তাহলে পড়ে রইলো A2 B2 A3 B3। কে কে পড়ে রইলো স্যার, স্যার কে কে পড়ে রইলো A2 B2 A3 B3। তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করে দেবো কাকে, A2 ইন্টু B3 মাইনাস B2 ইন্টু A3। এই যে আমরা সলভ করলাম, এটাকেই বলা হচ্ছে কি 3x3 অর্ডার ডিটারমিনেন্ট, 3x3 অর্ডার ডিটারমিনেন্ট। কার ডিটারমিনেন্ট, 3x3 অর্ডার ডিটারমিনেন্ট অফ, এই দেখো এটার নাম আমি এ দিয়েছি, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, ঠিক আছে।
তাহলে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স। তো এইভাবে বেসিক্যালি আমরা কিন্তু মূলত ডিটারমিনেন্টকে ক্যালকুলেট করে থাকি 3x3 অর্ডার এবং 2x2 অর্ডার। তো আশা করছি তোমরা ডিটারমিনেন্ট সম্বন্ধে একটা ওয়াকিবহাল হয়েছে। দেখো এই যে রেজাল্টটা এসছে, এই রেজাল্টটাই তোমরা ভালো করে দেখো, এই রেজাল্টটাই কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ a1 ইন্টু b2c3, দেখো আমারও তাই এসছে b2c3 মাইনাস b3c2 মাইনাস b3c2। তো তোমাদেরকে পুরো ভিডিওটাতে ভালো করে দেখতে হবে ক্যালকুলেশনটা, তবেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে। তোমরা একটু কেউ স্ক্রিনশটও নিয়ে নিতে পারো পুরো ডিটেলে প্রত্যেকটা জিনিস। যখন তুমি ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছো, প্রথমের জন্য এটা বাদ এটা বাদ, তাহলে এই চারটের মধ্যে ডিটারমিনেন্ট। তারপর যখন b1 এর সাপেক্ষে করছো তখন এইটা বাদ এইটা বাদ এইটা এইটা, তখন তাহলে a2c2 আর a3c3 এর মধ্যে হচ্ছে। আর যখন c1 এর কলামটাকে বাদ দিচ্ছ, মানে এই কলামটাকে বাদ ধরছো, তখন এইটা বাদ এটা বাদ, তখন পড়ে রয়েছে a2b2 a3b3। সেই রেসপেক্টে আমাদের কিন্তু সলভ হলো। ঠিক আছে, তো আশা করছি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো এবং তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে যে ডিটারমিনেন্ট ক্যালকুলেশন কিভাবে করা হয়। ঠিক আছে, তো এই হলো নির্ণায়কের বেসিক্যালি মূলত একদম কনসেপচুয়াল জায়গা, যেটা তোমাদেরকে জানতেই হতো। ঠিক আছে, চলো নেক্সট। এখানে তোমরা হিস্ট্রিটা জানতে পারলে নির্ণায়কের, এবার নেক্সট আমরা আসবো। তো এইভাবে আমরা ক্যালকুলেট করব। এখানে অনেকগুলো উপপাদ্য লেখা আছে, রো কলামের রেসপেক্টে করতে পারো, কলামের ঠিক আছে রেসপেক্টে করতে পারো, এগুলো কোনো ব্যাপার নয়। এই জিনিসগুলোই আমরা ক্যালকুলেট করে দেখালাম। এই জিনিসটা যেটা আমি লিখেছি সেটাই এখানে দেখানো হয়েছে। তা আমি যদি ওই জিনিসটাকে লিখতাম, ওই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম। কোন জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারতাম স্যার? আগের পেজে চলে যাও। আগের পেজে চলে যাও। আমরা যে এখানে যে আমরা এখানে যে ক্যালকুলেটটা করেছি না, এই যে ক্যালকুলেশনটা, এর আগে আমরা একটা স্টেপ একটা এক্সট্রা স্টেপ আমরা লিখতে পারতাম। কি স্টেপ লিখতে পারতাম? ডেল ইজ ইকুয়াল টু প্লাস a1 ইন্টু b2 c2 b3 c3, এটা লিখতে পারতাম, মাইনাস b1 ইন্টু a2 c3 a2 c2 a3 c3 আর প্লাস c1 ইন্টু a2 b2 a3 b3। আমরা এই স্টেপটাও আগে এর আগে আমরা একটা স্টেপ এটাও লিখতে পারতাম। তো আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারতাম, এভাবেও আমরা 3x3 অর্ডারের ডিটারমিনেন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম। তো রিপ্রেজেন্টেশনটাও ম্যাটার করে কখনো কখনো, তাই আমরা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্টেপ আমরা ফলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে সেই জিনিসটা এখানে লেখা আছে। চলো, এবার একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের দ্বিতীয় ক্রমের নির্ণায়ক তো আমরা বলে দিয়েছি কিভাবে হয়, ক্যালকুলেশন দেখিয়েছি। তৃতীয় ক্রমের নির্ণায়ক বার করার ফর্মুলা তোমরা অলরেডি জানো। এবার হচ্ছে গল্প যে এই যে কথাটা আমরা বললাম, ভালো করে জিনিসটা দেখো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। আমি আরেকটু হাইলাইট করি জিনিসটা যাতে কিনা তোমরা বুঝতে পারো, এবং এইটার দ্বারাই কিন্তু আমরা ডিটারমিনেন্ট সলভ করব। কি হয়েছে আমাদের? এই রকম ভাবে ডিটারমিনেন্টের সাইনটা আমাদের মাথায় রাখতে হবে। সাইন কনভেনশন উইথ respect to position, পজিশনের বেসিসে সাইন কনভেনশন কি আছে ডিটারমিনেন্টে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আছে স্যার ডিটারমিনেন্টে? ফার্স্ট আছে হচ্ছে প্লাস, তারপর আছে মাইনাস, তারপর আছে প্লাস, তারপর আছে হচ্ছে মাইনাস, তারপর আছে প্লাস, তারপর আছে মাইনাস, তারপর আছে প্লাস মাইনাস প্লাস। এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের জন্য। 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের জন্য হয়, কিন্তু আমাদের দরকার নেই দেখার। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসছে কোথা থেকে? এর জন্য আমরা দুটো জিনিস পড়ি, একটাকে পড়ি হচ্ছে কোফ্যাক্টর,
একটাকে পড়ি হচ্ছে মাইনর। তো এই কোফ্যাক্টর আর মাইনর কি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। এবং এই জিনিসটা, এই সাইন কনভেনশনটাই মূলত এসছে কিন্তু আমাদের কোফ্যাক্টর এবং মাইনর কনসেপ্ট থেকে। এবং এই কোফ্যাক্টর এবং মাইনরটা আমরা কিছুক্ষণ বাদে বলতে যাচ্ছি। তার আগে আমরা যদি নির্ণয়কে সলভ করি তাহলে আমরা নির্ণয়ক বার করব কি করে দেখো। ফর অ্যান এক্সাম্পল আমাদের কাছে এই অঙ্কটা দেওয়া আছে, আমি এই অঙ্কটা ধরেই জাস্ট একটু বুঝিয়ে দিই। ধরো লেটসে আমাদের অঙ্ক আছে কি, আমাদের অঙ্ক আছে হচ্ছে এখানে 1 3 5 2 4 3 4 6 7, এটা একটা 3x3 অর্ডারে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, আগে আমরা সাইনগুলোকে বানাবো, সাইনগুলোকে আমরা বানাতে থাকবো। তাহলে প্লাস মাইনাস প্লাস, সবার প্রথম কাজ হবে তোমাদের এইটাই পরীক্ষাতে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা আমরা বানিয়ে নিলাম। এবার তোমার ইচ্ছা আছে তুমি এইভাবে করো, এইভাবে করো, যেভাবেই করো তোমার রেজাল্ট সেম আসবে। তো আমরা সবসময় রো ওয়াইজ করব, আমাদের কনসেপ্ট হচ্ছে রো ওয়াইজ। তো রো ওয়াইজ যদি করি তাতে আমরা কি করব, রো ওয়াইজ করলে প্রথমে একটা যখন নেব তখন এই পার্টিকুলার কলাম আর এই পার্টিকুলার রো অমিট হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী আমরা কি লিখবো, লিখবো 1, কারণ তার আগে প্লাস সাইন আছে, প্লাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ কোন চারটে বেঁচে রইলো, 4 3 6 7 বেঁচে রইলো। তাহলে 4 3 6 7 কে লিখে দাও। এবার হচ্ছে সেকেন্ড, যখন -3 তবে -3 ইন্টু, এবার আমরা কোনটাকে নেব, এবার দেখো এবার আমরা নেব হচ্ছে এই পার্টিকুলার কলামকে বাদ দেবো আর এই পার্টিকুলার রো কে বাদ দেবো। তাহলে কে কে বেঁচে রইলো, এই পার্টিকুলার কলাম এবং এই পার্টিকুলার রো কে বাদ দিলে 2 3 4 7 বেঁচে রইলো। আর লাস্ট প্লাস 5 ইন্টু, এবার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই পার্টিকুলার কলাম বাদ আর এই পার্টিকুলার রো বাদ, এই পার্টিকুলার কলাম বাদ এই পার্টিকুলার রো বাদ, কে বেঁচে রইলো 2 4 4 6, 2 4 4 6, ঠিক আছে। তাহলে যার রেসপেক্টে করছো সেই কলাম এবং সেই রোটা বাদ দিয়ে, আমি বারবার বলছি এককে করছো মানে একের কলাম এবং একের সাপেক্ষে যে রোটা আছে সেটাকে বাদ দিয়ে যে কটা এলিমেন্ট পড়ে রইবে তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে এবার ডিটারমিনেন্টে যখন আমরা ক্যালকুলেট করব তখন কি পাবো, 4 7 28 মাইনাস 18 মাইনাস 3 ইন্টু 7 2 14 মাইনাস 12, আর এখানে 5 ইন্টু 6 2 12 মাইনাস 16। তাহলে এবার ক্যালকুলেট করো, 28 থেকে 18 বাদ দিলে 10 হয়, 14 থেকে 12 বাদ দিলে 2 হয়, মানে মাইনাস 6, আর এখানে হয় হচ্ছে মাইনাস 4 আর 20। তাহলে মূলত আমরা যেটা পেলাম 10 মাইনাস 26 মানে মাইনাস 16। দেখো অ্যান্সার মাইনাস 16 আছে, মাইনাস 16। তো এইভাবে মূলত আমরা কি করি, আমরা নির্ণয় ক্যালকুলেট করি। পরীক্ষায় কিন্তু একটা এরকম নির্ণয় তোমাদেরকে দেয়া থাকতেই পারে, তো সেই বিষয়ে কিন্তু তোমাদের ওয়াকিবহাল হতে হবে স্টুডেন্ট, ঠিক আছে। আমরা আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এইভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, একটুখানি তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে জিনিসগুলো। তাহলে ডিটারমিনেন্ট আমরা বার করতে শিখলাম, এবং এইটাকে কি রুল বলে, এটাকে সারাস রুল বলে। এই সারাস রুলের মানেটা কি স্যার? এই সারাস রুলের মানেটা হচ্ছে তোমরা ক্যালকুলেট করতে পারো। কিভাবে ক্যালকুলেট করতে পারো, তোমাদের যদি 3x3 অর্ডারের কোনো ডিটারমিনেন্ট দেয়া থাকে, ফর অ্যান এক্সাম্পল আবারও আমাকে চলে আসতে হচ্ছে তোমাদের কনসেপ্ট বোঝানোতে, ফোকাস কর। এখানে তোমাদের আছে ধরো a11 a12 a13 b11 b12 b13 c11 c12 c13, 3x3 অর্ডারে আছে। তো আমরা সারাস রুল দিয়ে কিভাবে সলভ করতে, তো সারাস রুল হচ্ছে একটা বেসিক বা একটা স্পেশাল এক্সপেনশন মেথড, যেটা থার্ড অর্ডার ম্যাট্রিক্সের জন্য খুবই উল্লেখযোগ্য। সেটাতে কি হয়, সেটাতে আমরা এইভাবে আগে জিনিসগুলোকে লিখে নেব, a11 a12 a13, তারপর আবারও আমরা এই দুটোকে রিপিট করব, a11 a12, ঠিক আছে। এখানে সেভাবেই লিখবো b11 b12 b13, আবার রিপিট করব c11 সরি
B11 B12 আর লাস্টের এইটাতেও আমরা করব C11 C12 C13 C11 C12 ঠিক আছে। আবারও আমরা এই তিনটাকে এইভাবে লিখলাম। এবার আমরা কিভাবে সলভ করব স্যার? এবার আমরা অ্যারো বানাবো। চলো এবার আমরা অ্যারো বানাবো। কিভাবে অ্যারো বানাবো দেখো, কি কালার নিয়ে নিই, এই কালার নিয়ে নিই। এই দেখো অ্যারো বানালাম, অ্যারো বানালাম, অ্যারো বানালাম। নিচের দিকে অ্যারোগুলো দেখতে পাচ্ছ? এই নিচের দিকের অ্যারোগুলোর সাথে অলওয়েজ তোমার অ্যাসোসিয়েটেড হবে কে? অলওয়েজ অ্যাসোসিয়েটেড হবে কে? নিচের দিকের অ্যারোগুলোর সাথে অলওয়েজ তোমার অ্যাসোসিয়েটেড হবে পজিটিভ সাইন। কি সাইন? পজিটিভ সাইন। মানে জিনিসটা যখন আমরা ডিটারমিনেন্ট আকারে লিখব তখন কিন্তু লিখব A11 ইন্টু B12 ইন্টু C13 প্লাস A12 ইন্টু B13 ইন্টু C11 প্লাস A13 ইন্টু B11 ইন্টু C12। এগুলো সব প্লাস সাইন আকারে আসবে। তাহলে ডাউন অ্যারো ইকুইভ্যালেন্ট টু প্লাস সাইন। লিখে রাখো খাতায়, ডাউন অ্যারো ইকুয়াল টু প্লাস সাইন। এইভাবে আমি তোমাদেরকে বলছি, এইভাবে তোমাদের ডিটারমিনেন্ট কেউ পড়ায়নি, ইভেন দো স্কুলেও কলেজে পড়ানো হয় না। আমি একেবারে ধরে ধরে ভাই লোক তোমাদের জন্য বেসিক ভাবে পড়াচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট আসো। নেক্সট এবার আমরা বানাবো হচ্ছে অ্যারোটাকে কি রকম, উপরের দিকে বানাবো অ্যারো। এবার যত উপরের দিকে অ্যারোগুলো যাবে সেই অ্যারোগুলোতে আমরা মাইনাস সাইন নেব। কিরকম স্যার? এবার আমরা মাইনাস কি লিখছি, C11 ইন্টু B12 ইন্টু A13 মাইনাস C12 ইন্টু B13 ইন্টু A11 মাইনাস C13 ইন্টু B11 ইন্টু A12। এবার এইটা ক্যালকুলেট করে, এটা ক্যালকুলেট করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই ডিটারমিনেন্টের রেজাল্ট। তো এটা ক্যালকুলেট করলে রেজাল্ট পাবে। এই যে মেথড, এটাকেই বলা হয় সেরস বা সরস রুল। ঠিক আছে, এটা আমরা ইউজ করে সলভ করতে পারি। যেমন ফর অ্যান এক্সাম্পল আমাদের এখানে 1 -3 5 1 -3 -2 4 3 -2 4, এখানে আছে 4 5 6 4 5। তাহলে এবার আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম লোয়ার সাইডের অ্যারোগুলোতে প্লাস সাইন বসবে আগে। লোয়ার সাইডের অ্যারোগুলোতে আগে প্লাস সাইন বসবে। ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট 4 দুগুণে 6 4 6 24, তার আগে প্লাস সাইন। মাইনাস 9 4 নং 36 মাইনাস 36 4 নং 36 মাইনাস 25 দুগুণে 50 হয়ে গেল। ঠিক আছে, এগুলো বসে গেল। ঠিক আছে, এবার আমরা আপ সাইডে অ্যারো দেব। চলো এবার আমরা অ্যারোটা দেখে নিই। এবার উপরের দিকে গেলে সেগুলো মাইনাস সাইন হয়ে যায়। এক সেকেন্ড, ঠিক আছে, তো মাইনাস সাইন হয়ে যায়। তো মাইনাস সাইন মানে হচ্ছে মাইনাস 4 ইন্টু 4 4 16 80, এখানে হয়ে যায় হচ্ছে মাইনাস 15, আর এখানে হয়ে যায় হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 6 6 6 36। তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেট করে কি পাবো, তাই না? ক্যালকুলেট করে পাবো, দেখো 24 36 আছে, এগুলো 80, মানে সবগুলোই মাইনাস। তাহলে এই জিনিসটা থেকে তুমি যদি দেখো 80 আর 50 130 135 135,
36 থেকে 24 বাদ দিলে -12 থাকে, -50 -80 -15 -36, ক্যালকুলেট করো। 80 আর 50 130, 130 আর 30 160, 166, 166 আর 10 176, 181 আর 12 -193। দেখতে পাচ্ছ? তাহলে ইউজিং সেরাস রুল আমরা কিন্তু এই জিনিসটা জানলাম যে কিভাবে এই জিনিসগুলো সলভ করা যায়। তো নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করছি মাইনর এবং সহ উৎপাদক, যেটাকে কোফ্যাক্টর বলে, সেটা নিয়ে। এবং সেটা করলেই কিন্তু আমরা কিন্তু মোটামুটি আমাদের যে চ্যাপ্টারের যে কনসেপ্ট ডিটারমিনেন্টে সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। এবং এই ডিটারমিনেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করব, এবং এই ধরনের প্রবলেম সলভ করার পরে আমরা কিন্তু নির্ণায়কের ধর্মাবলীগুলোতেও ফোকাস করব। তো আমাদের মাথায় রাখতে হবে যে এই কনসেপ্টগুলো আমরা কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে? তো আমাদের এই প্রথম ক্লাসটায় আমরা খুব বেসিক কিন্তু আলোচনা করলাম, এবং আমরা সেখানে দেখলাম যে কিভাবে সে ফার্স্ট অর্ডার মানে সে 2x2 এবং 3x3 তোমার ডিটারমিনেন্টকে সলভ করা যায়। এবং এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখলে কিন্তু তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এবং অবশ্যই এইটা যেহেতু আমাদের ফ্রি ইনিশিয়েটিভ, এখানে কোনো পয়সা লাগছে না, বিনামূল্যে কিন্তু আমরা ডিটারমিনেন্ট থেকে শুরু করে সব কটা চ্যাপ্টার সলভ করাচ্ছি, এবিটিএসও সলভ হচ্ছে। তো ইজি টু লার্নিং স্কুলটাকে সর্বদাই তোমরা ফলো রাখো এরকম ধরনের কনসেপ্ট এবং আপডেট পেতে। বিভিন্ন ধরনের তোমাদের উচ্চ মাধ্যমিক রিলেটেড হোক বা জয়েন্ট রিলেটেড হোক, অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। চ্যানেলটা তোমাদের, তো তোমরাই এগিয়ে নিয়ে যাও। তবে আমরা চেষ্টা করব আরো কনসেপ্ট, এমনকি ইভেন আমরা চেষ্টা করব যে WBGতেও যেন আমরা তোমাদেরকে এইভাবে সাপোর্ট করতে পারি, যাতে কিনা তোমরা ভালো ভালো জায়গাতে তোমরা জয়েন করতে পারো বিটেক করার জন্য। তো এই মেন কনসেপ্টগুলো তোমাদের মাথায় রেখে এগোতে হবে, ঠিক আছে? তো আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা মাইনর সহ উৎপাদক নিয়ে আলোচনা করব, তার উপরে কিছু প্রবলেম সলভ করব। এবং শুধু সেখানেই শেষ নয়, আমরা নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা স্টার্ট করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নিও, এবং আমার আগের ভিডিওগুলো অবশ্যই ফলো করো। যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার, এবং অবশ্যই কমেন্ট জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং ভিডিওতে তোমরা আর কি কি চাইছো, সমস্ত জিনিস সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা। আজকের জন্য এখানে এই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আসছি তোমার নির্ণায়কের সেকেন্ড অধ্যায় নিয়ে, ঠিক আছে? টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।